রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি পদত্যাগ করে ফেলেছেন, কেউ কেউ বলছেন আগামী শুক্রবার তিনি পদত্যাগ করবেন। এবং নতুন রাষ্ট্রপতি নিয়েও সোশ্যাল মিডিয়ায় আলোচনা যে নাসিমুল গনি যিনি মন্ত্রী পরিষদ সচিব তিনি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। আমি একটু জানতে চাই, আপনি সরকারি দলের সিনিয়র একজন সদস্য, আপনার কাছে এই ধরনের কোনো ইনফরমেশন আছে কিনা এবং রাষ্ট্রপতির পদত্যাগের প্রেক্ষাপট তৈরি হয়েছে কিনা? জনাব ফজলুর রহমান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রশ্নটা জাতীয়, আর আমি জাতীয় রাজনীতি করি, আর আমি সরকারি দল হিসাবে না, এমপি হিসাবে নয়, ফজলুর রহমান হিসাবে, রাজনীতিবিদ হিসাবে উত্তরটা দিতে চাই। রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন, আমি ওনাকে দীর্ঘদিন যাবৎ চিনি। যদি বলেন কবে থেকে, আমি বলবো 71 থেকে। 1971 সনে আমরা একসাথে দেরাদুনে ট্রেনিং করছি, তান্ডুয়াতে, পাবনা এবং কিশোরগঞ্জ, মানে ময়মনসিংহ। পাবনা এবং ময়মনসিংহ এর ট্রেনিংটা এক কোর্সে একসাথে করছি। আমি তখন থেকেই তাকে, পাবনার অনেককেই চিনি, ওনাকেও চিনি। উনি একটা পর্যায়ে চাকরিতে চলে গেলেন। উনি 75 পর্যন্ত সঠিকভাবে পলিটিক্স করে চাকরিতে চলে গেলেন এবং উনি বিচারক হিসাবে চাকরি করলেন। তারপরে অন্যান্য চাকরিও করেছেন। কিন্তু আমি যতটুকু তাকে চিনি, দোষ ত্রুটি প্রত্যেক মানুষেরই থাকে। মানুষ হিসাবে এর চেয়ে খুব মানে পরিষ্কার মানুষ বাংলাদেশে খুব বেশি আছে, এটা ঠিক না। তার মধ্যে সাহস আছে, সিদ্ধান্ত নেওয়ার গুণাবলী আছে, দেশের প্রতি ভালোবাসা আছে। বিভিন্ন কারণে বিভিন্ন সময় চেয়ারে থাকলে পরে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে হয়, রং বেরঙের সিদ্ধান্ত। আমি এটাকে বলি রং। এই সিদ্ধান্তটা নেওয়ায় তারা যাদের হাতে ক্ষমতা থাকে। কাজেই এর বাইরে যদি চিন্তা করেন, মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন উনি কিন্তু সাহসী মানুষ এবং সঠিক মানুষ। দেখেন, ইউনূসের মতো একটা ক্রিমিনাল সরকারের সাথেও কিন্তু সে 1.5 বছর রয়েছে, ক্রিমিনাল। এবং তার বাসায় এটা, মানে তার বঙ্গভবন এটা করাইছে, কত কিছু করাইছে, ছবি নামাইছে, কত কিছু। কিন্তু তখন কিন্তু তুমি ভয়ে পদত্যাগ করেননি। পদত্যাগ করলে পরে কিন্তু এই দেশটা পাকিস্তানের দিকে আরো এক ধাপ আগায় যাইত। এখন বিএনপি ক্ষমতা এসেছে, সেটাও 4 মাসের উপরে চলে গেছে। মনেই করতে পারে যে তাদের নিজস্ব একজন রাষ্ট্রপতি প্রয়োজন। তারা আওয়ামী লীগ আমরা রাষ্ট্রপতিকে বা আওয়ামী লীগ পার্লামেন্টের রাষ্ট্রপতিকে, তারা যে রাষ্ট্রপতি 18 সনের পার্লামেন্ট দ্বারা নির্বাচিত, নাও রাখতে পারে। এটা বিএনপির সিদ্ধান্ত এবং আমার দল সিদ্ধান্ত নিলে আমি এর বাইরে যাব কেন? আমি তো এর বাইরে যাব না। কিন্তু একটা কথা বলি, কি বললেন, কি গনি, কি গনির নাম শুনছি, উনি হলেন বাংলাদেশের সর্বোচ্চ আমলা। এইটা আমি শার্টটা পরছি না, এটা পুরা আমার শার্টের নিচে একটা গেঞ্জি আছে, এটা নতুন, এবং একজনে খুব দামি একটা গেঞ্জি দিছে, শার্টের চেয়ে দামি বেশি। কিন্তু গেঞ্জি কোনো সময় শার্টের উপরে মানুষ পরে না, পরলে বিকল্প হয়, তাহলে পাগল কয়। আমলা সে যত বড়ই হোক, সে রাজনীতিবিদের উপরে না। আমলা তাকে আমি অনার করি জ্ঞানের জন্য, গুণের জন্য, বিসিএস পরীক্ষা, সিএসপি অনার করব। কিন্তু তার দীর্ঘদিনের যে চাকরি জীবনের যে প্রসিডিউরটা, সেই প্রসিডিউরটা তাকে শিখাইছে আদেশ পালন করা, আদেশ দান করা নয়। যে সারা জীবন আদেশ পালন করছে, ইয়েস স্যার, নো স্যার, ভেরি গুড স্যার, সে যত উপরের চেয়ারেই বসুক, সে আর বলতে পারবে না আমি আদেশ দিলাম। আদেশ দিতে পারে একমাত্র রাজনীতিবিদ, যে দেশের জন্য সবকিছু করছে। আমলা তার আমলাতন্ত্রকে আদেশ দিতে পারে, আমলা নিচের আমলাদেরকে, জুনিয়র, কিন্তু আমলা পাবলিককে আদেশ দেওয়ার মতো তার মরালিটি সৃষ্টি হয়নি। আমি জানি না দল কাকে করবে, উনাকেও করতে পারে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে চাই না একজন আমলা দেশ সম্পর্কে যার কোনো ধরনের
পথঘাট বলেন, দেশের মানুষের মানসিকতা বলেন, দেশের মানুষের ইতিহাস বলেন, যত কিছু আছে মানুষের জীবন যৌবনের সঙ্গে যুক্ত, মানুষের জীবন ধারার সঙ্গে যুক্ত, তার সঙ্গে যার একদিনের পরিচয় হয় না, আমলা হিসাবে হয়েছে কিন্তু নেতা হিসাবে হয় নাই। নেতা ছাড়া, রাজনীতিবিদ ছাড়া মানুষের সাথে পরিচয় হয় না। ক্ষেতের আইল কোথায় কোথায় বসে ঘাস কাটে, কোথায় খেওয়া ঘাট, এইগুলা যারা চিনে না, মানুষের দুঃখ কি, দুর্দশা কি, পৃথিবীর সঙ্গে একটা রাষ্ট্রের সম্পর্ক কি, বাংলাদেশ কিভাবে সৃষ্টি হয়েছিল, আমরা তো প্রত্যেক আমলার ইতিহাস জানি। যারা বাংলাদেশের সঠিক ইতিহাসটাকে সম্মান করতে জানে না, আমলাদেরকে রাষ্ট্রপতি না করলে আমার ভালো লাগবে, তবে দল যদি করে কি করব, অগত্যা আমার। কিন্তু আমি আমলা রাষ্ট্রপতি চাই না। আমি চাই যেই হোক, আমাদের দল থেকে হোক আর বাড়িতে একজন রাজনীতিবিদ হোক। আর রাজনীতিবিদ হইলে আমাদের দলেও অনেক সিনিয়র লিডার এখন আছেন, যাদের ত্যাগ আছে, তিতিক্ষা আছে, জ্ঞান আছে, লেখাপড়া আছে, ইতিহাস আছে, জেল জুলুম অত্যাচারের সমস্ত কিছু যাদের জীবনে বহন করছে। আমাদের দলে বহুত মানুষ আছে এরকম, বিএনপিতে আছে। কাজেই সবকিছু বাদ দিয়ে একজন ওই আমলাকে আইনা যে সারা জীবন ইয়েস স্যার, নো স্যার, ভেরি গুড স্যার করছে, আমি বুঝি না। আমি কোন আমলাকে মনে করি না একজন রাজনীতিবিদের সময়। যত বড় আমলা, এই যে বললাম শার্ট কোন সময় গেঞ্জির নিচে, সব সময় শার্টের নিচে থাকে, তবে গেঞ্জির প্রয়োজন, কিন্তু শার্টের উপরে পরার জন্য শার্ট থাকবে উপরে, পলিটিশিয়ান থাকবে উপরে। আমি অনুষ্ঠান এমনিতে দীর্ঘায়িত করবো না আজকে। আর একটা শুধু ইস্যুটা বর্তমান চলমান রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনার এই বিষয়ে প্রতিক্রিয়া আমরা অন্যান্য জায়গায় দেখেছি। আমাদের দর্শকদের কাছে আমি প্রতিক্রিয়া চাই। আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়টার্স ইন্টারভিউতে বলেছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরতে চান, ফিরবেন এবং তার দলবল সহ ফিরবেন। তিনি কি সত্যিকার অর্থে পারবেন কিনা বাংলাদেশে বাস্তবতা, উনি কি ফিরবেন কিনা আপনার কি মনে হয়? আপনি তো চেনেন এই পরিবার, চেনেন শেখ হাসিনাকে, হারে হারে আপনি চেনেন, সেটা জানতে চাই। এবং এর প্রতিক্রিয়ায় বাংলাদেশে দেখা গেছে বিএনপি ওইভাবে এটার জন্য চিন্তিত না বা দুশ্চিন্তা আছে এরকম মনে করার কোনো সুযোগ নাই। কিন্তু জুলাইয়ে যারা আন্দোলনে জড়িত বলে এখন যারা দাবি করে, যারা মব করেছে, তৌহিদি জনতা রাস্তায় নেমেছে, এদের অ্যাটিটিউড দেখলে মনে হয় যে শেখ হাসিনা না আসলে ভালো হয়। এই সার্বিক ব্যাপারে আপনার একটু মন্তব্য আমি চাচ্ছি। আমি এটাতেই আজকের অনুষ্ঠান শেষ করব। আর কি করতে পারছে শেখ হাসিনা আমি জানি না। এই 2 বছরে তো একটা জিনিস করতে পারছে, এই যে বিবিসির সঙ্গে একটা সাক্ষাৎকার দিয়া একটা আওলা জাওলা লাগাই দিছে দেশটার মধ্যে। কথাটা বুঝছেন? তার মিত্র এবং শত্রুরা সবাই এটা নিয়ে চিন্তিত হয়ে পড়ছে যে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা আসতেছে। এইটা করতে পারছে যে একটা কথা বলিয়া সমস্ত ব্যাপারটাকে, সমস্ত জিনিসটাকে একটা আলোড়ন সৃষ্টিকারী ঘটনা হিসাবে করতে পারছে। এটা শেখ হাসিনাকে আমি কি বলবো, যে এটা একটা বুদ্ধিমতির মতো, অন্য কথাবার্তা যেরকম বলবো, কিন্তু আসবো আমি কথাটা বইলা একটা আলোড়ন সৃষ্টি করছে। কিন্তু আমার ধারণা দেশ যদি তারেক রহমানের নেতৃত্বে এখন যেমন চলছে, যতটুকু চলছে, এইটুকু চললেও শেখ হাসিনার আসতে কষ্ট। কারণ শেখ হাসিনা সরকারের যারা ছিল হাইব্রিড মন্ত্রী টন্ত্রী যারা ছিল, ওইগুলোর আমি নাইবা বললাম। শেখ হাসিনাকে যদি আসতে হয় তাইলে শুধু হাইটা আইসা পড়বে, ওই যে বলে যে পদ্মা সেতুর উপর দিয়ে পাড়ায় আইসা পড়বে যশোর দিয়া, এইগুলা কথা মানুষ গল্প বানায়, এইগুলো দিয়ে ভালো সিনেমা হবে। কিন্তু তাকে আসতে হইলে দেশ বিদেশের সমর্থন লাগবে। জনসমর্থন কার কতটুকু আছে সেটাতে যদি আমি নাও যাই, বাংলাদেশের ভিতরে বাহিরের যে শক্তিগুলো আছে, আমার জন্মের বেদনার পক্ষে বিপক্ষে যারা জড়িত ছিল, বাংলাদেশের জন্মের বেদনার সঙ্গে যারা পক্ষে বিপক্ষে জড়িত ছিল, তাদের একটা কাজ এখানে আছে। সেই কাজটা কোন পক্ষে হবে, কিভাবে হবে, এইটার উপরে নির্ভর করবে শেখ হাসিনা দেশে আসতে পারবে। আর সাবজেক্টিভ কন্ডিশন বলতেছে বোধ হয় না,
কিন্তু অবজেক্টিভ কন্ডিশন কি হবে এটা আমি বলতে পারবো না। কারণ আমি দেখলাম জাতিসংঘ ইতিমধ্যেই বলে দিছে যে বিচারটা নাকি সঠিক হয় নাই শেখ হাসিনার। আমি দেখছি একটা যদি কতটুকু সত্য আমি জানি না। হ্যাঁ, জাতিসংঘে এই অভিমতটা পোষণ করে যে বিচারটা নাকি সঠিক হয়নি। এরকম যদি জাতিসংঘ, আমেরিকা, ইন্ডিয়া, সোভিয়েত, রাশিয়া, চায়না মনে করে এবং এই কথাগুলো যদি এই মতামতটা, এই অভিমতটা যদি শেখ হাসিনার পক্ষে যায়, তখন দেখা যাইতে পারে জিনিসটা ভিন্ন রকম একটা ঘটনা ঘটতে পারে। এটা আন্তর্জাতিক রাজনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশের মানুষ শেখ হাসিনা এসে পড়ো অভিনন্দন অভিনন্দন, আর শেখ হাসিনা চলে যাও দুইটা স্লোগানে প্লাস মাইনাস কিছু হবে, কিন্তু তার সমস্ত ব্যাপারটা 90% নির্ভর করবে অবজেক্টিভ কন্ডিশনের। আমি কি বুঝাইতে পারি? উনি যদি সত্যি চলে আসতে পারেন তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্কে কি কোনো এফেক্ট পড়বে? উনি যদি সত্যি চলে আসতে পারেন তাহলে বাংলাদেশ ইন্ডিয়া সমর্থনে যদি উনি আসেন, আন্তর্জাতিক শক্তির সমর্থনে। আন্তর্জাতিক শক্তি তো 4টা দেশের নাম বললাম, এনে পাকিস্তান, তুরস্ক আমি বলি নাই, কারণ পাকিস্তান, তুরস্ক আন্তর্জাতিক শক্তি না। তারা ওই দেশে যাতে এই সাম্প্রদায়িক রাজনীতি এবং কোনো কারণে মৌলবাদীরা যাতে টিকে থাকতে পারে, মৌলবাদীরা আমি খুব বেশি কঠিন মানে মনে করি না, দেশের শত্রু মনে করি না, কিন্তু জঙ্গি রাজনীতি এই হেফাজতে কি হরকাতুল জিহাদ, লস্করে তৈয়বা ইত্যাদি ইত্যাদি যারা আছেন তাদের সাথে হইলো ওরা। কিন্তু ওই 4টা রাষ্ট্র তারা যদি মনে করে যে শেখ হাসিনা যা করছে for the sake of everything, Sheikh Hasina should go to his